কক্সবাজার সৈকতে গত 2 দিনে 6 পর্যটকের মৃত্যু, নির্দেশনা না মানায় প্রাণহানি, পর্যটক চাপ সামাল দিতে হিমশিম প্রশাসন। সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের, অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশ বন্ধ ঘোষণা। নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গুলির ঘটনায় আহত ব্যবসায়ীর মৃত্যু, 15 জনের বিরুদ্ধে থানায় মামলা। সঠিক তাপমাত্রায় ওষুধ রাখার ব্যবস্থা নেই সিলেটের বেশিরভাগ ফার্মেসিতে, রোগ সারার বদলে বাড়ছে ঝুঁকি। এবং চট্টগ্রামের আবর্জনার ভাগাড়ে খাবার খুঁজে বেড়ায় শতাধিক কঙ্কালসার ঘোড়া, আয় করলেও ঘোড়ার দেখাশোনা করে না মালিকেরা। সমগ্র বাংলাদেশে স্বাগত, জাহিদুল বশর আছে আপনাদের সাথে। পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কক্সবাজার সৈকত। ঈদের ছুটিতে গত 2 দিনে সমুদ্রে ডুবে 3 পর্যটক সহ 6 জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নির্দেশনা না মেনে অনেকে সমুদ্রে যেখানে সেখানে নামছেন। সৈকতের অনেক স্থানে ভাঙন ও গুপ্ত খাল তৈরি হওয়ায় পানিতে নামার আগেই বিপদ টের পাচ্ছেন না পর্যটকেরা, আর এতেই প্রাণহানি ঘটছে। সোমবার রাজশাহী থেকে কক্সবাজারে বেড়াতে যান শাহিনুর দম্পতি। স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে কলাতলী সৈকতে নেমেছিলেন গোসলে। হঠাৎ কলেজ পড়ুয়া ছোট ছেলে সিফাত স্রোতে ভেসে যায়। উদ্ধারে ছুটে যান বাবা, কিন্তু 2 জনেই ফেরেন লাশ হয়ে। প্রশাসন জানায়, 2 দিনে সমুদ্র সৈকতে গোসলে নেমে মারা যায় 3 পর্যটক সহ 6 জন। যারা এই যে গার্ড আছে ওরা বারবারই টুরিস্টদের দৃষ্টি আকর্ষণ করছে যাতে নাকি তারা অনেক দূরে না যায়। তারা আসলে দূরে যাওয়াটা ঠিক না, কেননা দূরে অনেক রিস্ক। যারা জানে তাদের জন্য ঠিক আছে, যারা সাঁতার জানে তাদের জন্য ঠিক আছে, যারা না জানে এদের জন্য আসলে এখানে যাওয়াটা ঠিক না। নিরাপত্তা কর্মীরা বলছেন, ছুটির দিনে এত পর্যটক আসে যে সামাল দেয়া কঠিন। আমাদের যে সিসেফ লাইফগার্ডের যে নির্দেশনাগুলো আছে এবং হচ্ছে যে পয়েন্টগুলো আছে যেখানে পর্যটকরা গোসলে নামবেন, মূলত এই নির্দেশনাগুলো অধিকাংশ পর্যটকরা না জানার কারণে এবং ওই জায়গাগুলোতে গোসল না করার কারণে হচ্ছে এই দুর্ঘটনা হচ্ছে। জেলা প্রশাসন বলছে, সৈকতে সচেতনতা কার্যক্রম বাড়ানো হয়েছে, তবে অনেক পর্যটক নির্দেশনা মানেন না। রাউন্ড দ্য ক্লক আমাদের যে বিচ কর্মী আছে, আমাদের লাইফগার্ড আছে, তারা কাজ করছে। কখনো কখনো আপনারা এসে হয়তো এই প্রান্তে দেখতে পাচ্ছেন না, কিন্তু সে কোথাও না কোথাও আপনি তাকে গিয়ে পাবেন। সিসেফ লাইফগার্ডের তথ্য মতে সমুদ্রে গোসলে নেমে গত 10 বছরে মারা গেছে 60 জন, জীবিত উদ্ধার হয়েছে 773 জন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশ বন্ধ করেছে কর্তৃপক্ষ। সকালে কাছারি বাড়ির মূল ফটকে এই বিষয়ে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করেছে। এর আগে মঙ্গলবার দুপুরে হামলা ও ভাঙচুরের পর কাছারি বাড়িতে তালা লাগিয়ে নিরাপদ স্থানে চলে যান কর্মকর্তা কর্মচারীরা। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রোববার বিকেলে এক দর্শনার্থীর সাথে কাছারি বাড়ির কর্মচারী ও কর্মকর্তার হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে কাস্টোডিয়ান সহ কর্মচারীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মিছিল নিয়ে কাছারি বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। গেট এবং গার্ড, আরেকটা রুম এবং মিলনায়তন এগুলো ভাঙচুর করছে আর কি। তো বিষয়টা আমরা খুবই মর্মাহত হলাম। কনস্ট্রাকশন ভাঙা কিংবা একটা জানালার কাজ ভাঙা কিংবা 2-1টা প্রয়োজনীয় জিনিস ক্ষতিগ্রস্ত করার মধ্যে তো এই সমস্যার সমাধানটা এইভাবে হয় না। তার মানে এখানে একটা নির্দিষ্ট কোনো উদ্দেশ্য ছিল। আমাদের কাস্টোডিয়ান সাহেব উনি মামলা করেছেন, এবং মামলা পরবর্তী ব্যবস্থা আমাদের থানা পুলিশ ওনারা ব্যবস্থা নেবেন। আমাদের রবীন্দ্র কাছারি বাড়ির যারা স্টাফরা আছেন ওনারা একটু ভীতও ছিলেন, কিন্তু এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং পরবর্তী কোনো জটিলতার সম্ভাবনা নেই। আরও বিস্তারিত জানবো এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে সরাসরি রয়েছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, এই ঘটনায় কাদেরকে আসামি করা হয়েছে এবং দর্শনার্থীদের জন্য কাছারি বাড়ি খুঁড়ে দেওয়ার পরবর্তী সিদ্ধান্ত কি? আরেকটি বিষয়, কর্মকর্তাদের সাথে হাতাহাতির ঘটনাটি আসলে ঘটেছিল কেন? কর্তৃপক্ষের কোনো দোষ ছিল? গতকাল স্থানীয় জনতা
ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ভাঙচুরের ঘটনার পরে থেকে কিন্তু আসলে কালকে থেকেই রবীন্দ্র কাছারি বাড়ি দর্শনার্থীদের জন্য বন্ধ ছিল। আজকে সকালে কিন্তু আনুষ্ঠানিকভাবে রবীন্দ্র কাছারি বাড়ি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং আজকে সকালবেলা প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে তদন্ত কমিটি এসেছিল এবং তারা এটি দেখে গেছে এবং 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং 5 কার্য দিবসের মধ্যে তারা এই তদন্ত প্রতিবেদন জমা দিবে। পাশাপাশি রবীন্দ্র কাছারি বাড়ি যিনি কাস্টোডিয়ান আছেন হাবিবুর রহমান, তিনি কিন্তু আসলে এই ঘটনায় একটি মামলা দায়ের করেছেন সকালবেলা সাজাদপুর থানায় এবং সাজাদপুর থানার যে অফিসার ইনচার্জ আছে তিনি জানিয়েছেন যে আসলে এই ঘটনায় তদন্ত চলছে। আমরা যতটুকু জেনেছি এবং স্থানীয়দের কাছ থেকে জেনেছি যে আসলে মূলত রবিবারে একটি প্রবাসীকে নির্যাতন করা হয়েছিল, লাঞ্ছিত করা হয়েছিল। সেই ঘটনায় কিন্তু গতকাল বিক্ষোভ এবং মানববন্ধন করে এবং মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল থেকে কিন্তু এই রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা করা হয় এবং স্থানীয় যারা সাংস্কৃতিক কর্মী আছে তাদের দাবি কিন্তু যে এই ঘটনা একটি সুষ্ঠু তদন্ত করে যদি অডিটোরিয়াম বা কাছারি বাড়ি কর্তৃপক্ষ কর্মচারীরা দায়ী থাকে এবং যদি বহিরাগত দায়ী যেই দায়ী থাকুক না কেন তাদের একটি সুষ্ঠু তদন্ত করে তাদের বিচার দাবি করেছেন এবং এই প্রত্নতত্ত্ব অধিদপ্তর পরিদর্শনের পরে কিন্তু কাস্টোডিয়ান আমাদেরকে জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা যে ব্যবস্থা গ্রহণ করবে সেটি থাকবে এবং পাশাপাশি তিনি যে মামলা করেছেন সেই মামলার বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে তিনি জানিয়েছেন। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ রবীন্দ্র কাছারি বাড়ির সর্বশেষ তথ্য। রবীন্দ্র কাছারি বাড়ি বন্ধ এবং সংঘর্ষের ঘটনা বিস্তারিত জানছিলাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে বাঁচাতে গিয়ে গুলির ঘটনায় আহত ব্যবসায়ী মামুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এই ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ জানিয়েছে রূপগঞ্জ থানায় করা মামলায় 15 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 13 জনকে আসামি করা হয়েছে। পুলিশ বলছে আসামিদের গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে 5 আগস্টের পর পলাতক ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছাব্বির হোসেন খোকা সম্প্রতি এলাকায় ফেরেন। মঙ্গলবার বিকেলে স্থানীয়রা তাকে আটক করে। এ সময় তাকে ছাড়িয়ে নিতে গুলি ছোড়েন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবের ভাতিজা জাহিদুল ইসলাম বাবু। এতে স্থানীয় ব্যবসায়ী মামুন গুলিবিদ্ধ হন। পরে এলাকাবাসী ধাওয়া দিলে পালিয়ে যায় বাবু। গণধোলাই দিয়ে ছাত্রলীগ নেতা খোকাকে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। তীব্র গরমে সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের ব্যবস্থা নেই সিলেটের বেশিরভাগ ফার্মেসিতে। ফলে গুণগত মান হারিয়ে অকার্যকর হয়ে পড়ছে জীবন রক্ষাকারী ওষুধ। বিশেষজ্ঞরা বলছেন এসব ওষুধ কিনে রোগীদের রোগ তো সারছেই না, বরং উল্টো মৃত্যুর ঝুঁকিতে পড়ছেন। আর ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে ফার্মেসির তাপমাত্রা নিয়ন্ত্রণে তদারকির কাজ চলছে। দেশের বেশিরভাগ ওষুধ সংরক্ষণের তাপমাত্রা 12 থেকে সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তাপমাত্রা ওঠানামা করছে 35 থেকে 40 ডিগ্রির মধ্যে। এই অবস্থায় ওষুধের কার্যকারিতা কমে যাওয়ার আশঙ্কা চিকিৎসকদের। সিলেট জেলায় ফার্মেসি 5200, এর মধ্যে মডেল ফার্মেসি মাত্র 13টি। এছাড়া বেশিরভাগ ফার্মেসিতেই নেই সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের ব্যবস্থা। ফলে বাকি সবগুলোতে ওষুধের কার্যকারিতা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তাই ওষুধের মান নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর দাবি রোগীদের। আসলে মেডিসিনগুলো মেনটেন করার জন্য যে তাপমাত্রার যে মেশিনগুলো প্রয়োজন, যেমন ফ্রিজ বা এসি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক ফার্মেসিতে নাই। এক্সপায়ার্ড প্রোডাক্ট হতে পারে টেম্পারেচারের কারণে সেটা গুণগত মান নষ্ট হয়ে গিয়েছে। তখন আপনি যদি কোনো আইনের আশ্রয় নিতে চান, তখন তো যে দোকানের লাইসেন্স নাই তাকে কিভাবে আপনি এই ব্যাপারে ধরতে পারবেন কিংবা বলতে পারবেন? বিশেষজ্ঞরা বলছেন সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ না করলে ওষুধের কার্যকারিতা কমে যাওয়ার আশঙ্কা থাকে। সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করা ওষুধ ক্ষতি হতে পারে। নট অনলি ইলেকট্রিসিটি, যে কন্টিনিউয়াস ব্যাকআপ আছে কিনা। একটা ফ্রিজের রাখলো বললো আছে, কিন্তু 8 ঘন্টা কারেন্ট না তাহলে সেই ফ্রিজের ওষুধটা নষ্ট হয়ে যাবে। সেগুলো প্রপারলি মেনটেন হয় কিনা। ওষুধ প্রশাসন অধিদপ্তর দাবি করছে ফার্মেসিগুলোতে গুণাগুণ নিশ্চিতে তদারকি বাড়ানো হয়েছে, নিয়মিত অভিযানও চলছে। শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখার আমরা উৎসাহিত করি যেন এটা করা হয়। আমাদের দেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে এটা সবসময় সম্ভব হয় না। এছাড়াও যেসব ফার্মেসিতে সম্ভব হয় না সেক্ষেত্রে আমরা নির্দেশনা দেই যে পর্যাপ্ত সংখ্যক যেন ফ্যানের ব্যবস্থা থাকে। দেশের ভ্যাকসিন জাতীয় ওষুধ 4 থেকে 8 ডিগ্রি, অ্যান্টিবায়োটিক 12 থেকে 20 ডিগ্রি এবং অন্য ওষুধের স্বাভাবিক তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এর ব্যতিক্রম হলেই ওষুধ কার্যকারিতা হারায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আবর্জনার ভাগাড়ে ঘুরে বেড়াচ্ছে কয়েকশো ঘোড়া। বেআইনিভাবে ঘোড়ার বাণিজ্যিক ব্যবহার হলেও তাদের খাবার ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে একেবারেই উদাসীন মালিকরা।
অবলা প্রাণীর প্রতি এমন আচরণ প্রাণী সুরক্ষা আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলছেন প্রাণী রক্ষাকারী সংগঠনের সদস্যরা। চট্টগ্রামের পাহাড়তলী ওয়ারলেস এলাকার দৃশ্য এটি। খাবারের সন্ধানে ঘুরছে 10 থেকে 12টি ঘোড়া। ঠিকমতো খাবার না পাওয়ায় কঙ্কালসার এসব প্রাণী। স্থানীয়রা বলছেন, ঘোড়া দিয়েই চলে সমুদ্র সৈকতে মানুষকে আনন্দ দেওয়ার কাজ। ব্যবহার হয় বিয়েতে বরকনে টানানোর কাজেও। এসব ঘোড়া দেখে বেওয়ারিশ মনে হলেও এদের মালিক আছে। তবে প্রাণীগুলোর স্বাস্থ্য সুরক্ষা ও খাবারের বিষয়ে তেমন দায়িত্বশীল মনে হয় না তাদের। অযত্নে অবহেলায় যেভাবে খাচ্ছে, এগুলোর উপর অনেক ধরনের আপনার নিষ্ঠুরতাও করতেছে অনেক জনে দেখলাম। মানুষের সহাবস্থানে যদি এটাকে সুন্দরভাবে আরো যত্নশীলভাবে পালা যদি যায়, তাইলে যে কোনো প্রাণী বা আপনি ঘোড়ার কথা বলতেছেন, ঘোড়ার জন্য ভালো। ঘোড়াগুলো দেখা যাচ্ছে তারা শারীরিকভাবে খুব আনফিট, তাদেরকে পর্যাপ্তভাবে খাবার দেওয়া হয় না, ভাইটামিন মিনারেলস, তাদের ফুডের যে ডায়েট চার্টটা মেনটেন করা উচিত সেগুলো মালিকরা করে থাকেন না। যতক্ষণ এসব ঘোড়া কর্মক্ষম থাকে ততক্ষণ তাদের দিয়ে করানো হয় কঠিন সব কাজ। এমন আচরণ প্রাণী কল্যাণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলছেন পশুপ্রেমীরা। পর্যাপ্ত খাবার দেওয়ার দরকার, চিকিৎসা করা দরকার, এগুলো যেহেতু করছে না, সংশ্লিষ্ট দপ্তরকে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি, সরকারকে বিনীত অনুরোধ যাচ্ছে এদের বিরুদ্ধে, মালিকগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য। তবে নানা সীমাবদ্ধতার কারণে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। কেউ যদি প্রাণীকে নিষ্ঠুরতা করে, কেউ যদি প্রাণীকে ঠিকমতো খাবার না দেয়, অমানবিক পরিশ্রম করে এবং দেখা যাচ্ছে যে তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করে, তাহলে কিন্তু আমাদের প্রাণী কল্যাণ আইনে তাদেরকে কিন্তু এগুলো শাস্তিযোগ্য অপরাধ। এবং এই প্রাণী কল্যাণ আইনে দেখা যাচ্ছে যে আমাদের 5,000 টাকাতে জরিমানা থেকে শুরু করে 2 বছরের কারাদণ্ড হতে পারে। চট্টগ্রাম নগরীতে এমন অসহায় ঘোড়ার সংখ্যা কয়েকশো বলে জানিয়েছেন পরিবেশ আন্দোলনের কর্মীরা। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। তবে পোশাক কারখানা এখনো বন্ধ থাকায় উত্তরবঙ্গ থেকে গাজীপুর ও ঢাকায় ফেরা মানুষের সংখ্যা খুব বেশি নয়। তাই ঢাকা, টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কোথাও কোনো যানজট দেখা যায়নি। চন্দ্রা ও চান্দনা চৌরাস্তা সহ সব সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক। মানুষজন নির্বিঘ্নে কর্মস্থলে ফিরছেন। ফিরতি যাত্রায় কোনো বিড়ম্বনার অভিযোগ নেই যাত্রীদের। এদিকে রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে পর্যাপ্ত ফেরি, লঞ্চ মজুদ রয়েছে। মহাসড়কে যানজট না থাকায় সহজেই ঘাট পার হচ্ছেন যাত্রীরা। সকাল থেকে ঘাটে যাত্রীদের ভিড় ও যানবাহনের চাপ দেখা গেছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে, যাত্রীর চাপ বাড়লে ফেরির সংখ্যাও বাড়ানো হবে। পাবনার ঈশ্বরদীতে থেমে থাকা মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কায় মা মেয়ে সহ 3 জনের মৃত্যু হয়েছে, আহত 1 জন। সকাল 7টার দিকে দাসুরিয়া কুষ্টিয়া মহাসড়কের মীর কামারি মুন্নার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুর রহমান শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে স্ত্রী সন্তান নিয়ে মোটরসাইকেলে নাটোরের বাড়িতে ফিরছিলেন। পথে লিচু কেনার জন্য ঈশ্বরদীতে থামেন। এ সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সুবর্ণা খাতুন, মেয়ে পূর্ণতা ও লিচু বিক্রেতা আনিসুর রহমান মারা যান। স্থানীয়রা কাভার্ড ভ্যানটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। ঈদযাত্রায় এবার সারা দেশে সড়কে 30 জনের মৃত্যু হয়েছে, আর আহত অর্ধশতাধিক। বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কে 3 হুইলার সরাতে না পারলে বন্ধ হবে না দুর্ঘটনা। এবার ঈদযাত্রায় লম্বা ছুটি ঘোষণার পরেও মহাসড়কে অব্যবস্থাপনা ও পশুর হাটের কারণে যানজটে ভোগান্তি পোহাতে হয় বলছেন বিশেষজ্ঞরা। এবারের ঈদুল আজহায় 10 দিনের লম্বা ছুটি দেয় সরকার। ঢাকা ছাড়তে ভোগান্তি এড়াতে দেয়া এই ছুটির বাস্তব চিত্র ছিল প্রায় বিপরীত। রেল বা লঞ্চের চেয়ে সড়কেই ছিল বেশি ভোগান্তি। ময়মনসিংহ ও উত্তরবঙ্গের দিকে যাত্রায় বেশ ভোগান্তি হয়েছে যাত্রীদের। যানজটে নাকাল হয়েছে ওইসব রুটের মানুষ। রোড সেফটি ফাউন্ডেশন বলছে, সড়কের উপর হাট ও ট্রাফিক অব্যবস্থাপনার কারণেই ভোগান্তি। কুরবানির পশুর হাট, তারপর ছুটির বিন্যাসের সমস্যা, এই 3টা কারণে এবারে ঈদযাত্রা একেবারেই অস্বস্তিকর হয়ে গেছে। সড়ক পথের মানুষগুলোকে নৌ পথে নিতে হবে, সড়ক পথের মানুষগুলোকে রেল পথে নিতে হবে, কারণ রেল এবং নৌ হলো সবচেয়ে টেকসই। এবারের ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অন্তত 30 জন। এর মধ্যে ঈদের আগের দিন শুক্রবারই মারা গেছেন 20 জন। বিশেষজ্ঞরা বলছেন, সড়কে 3 হুইলার সরানো না গেলে বন্ধ হবে না দুর্ঘটনা।
তো এই সমস্ত জায়গাগুলোতে যদি আমরা থ্রি হুইলারকে রোধ করতে না পারি, মহাসড়কে বা ব্যাটারিচালিত রিক্সাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে এই সিচুয়েশনটা ভালো হওয়ার কোনো সুযোগ নাই। অতিরিক্ত যাত্রী চাহিদা মেটাতে অনেক লোকাল ভেহিকেল চলে আসে রাস্তায়। যেই বাসগুলো আমার হয়তো ঢাকা শহরে চলতো বা শহরতলিতে চলতো, তারা দেখা যায় লং ডিস্টেন্সে ট্রাভেল করে, এই গাড়িগুলো দুর্ঘটনা ঘটায়। এবং যে চালকরা দেখা যাচ্ছে টানা ট্রিপ দিতে দিতে এতটাই ক্লান্ত হয়ে যায়, তারা তখন বেপরোয়া আচরণ করে। ফিরতি যাত্রার আগে লম্বা ছুটি থাকায় দুর্ঘটনা ও ভোগান্তি কমবে বলে আশা বিশেষজ্ঞদের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মারধরের অভিযোগে কুষ্টিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ট্রাক চালক ও শ্রমিকরা। জেলার বটতলা বাইপাস মোড় এলাকায় প্রায় 3 ঘন্টা অবরোধের জেরে ভোগান্তিতে পড়েন যাত্রী চালক। শ্রমিকরা বলছেন, বেলা 12টার দিকে কুষ্টিয়া শহরের ঘোড়ারঘাট এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোটর শ্রমিক শহীদুল, খোয়াজ ও সাবুকে মারধর করে এলাকাবাসী। পরে তাদের আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর ছড়িয়ে পড়লে দুপুর 1টার দিকে ট্রাক শ্রমিকরা কুষ্টিয়ার বটতইল বাইপাস মোড় এলাকায় সড়ক অবরোধ করে। এ সময় কুষ্টিয়া থেকে খুলনা ও রাজশাহীগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে বিকেল 4টার দিকে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। রাজশাহীর নন্দগাছি রেল স্টেশনে আন্তনগর ট্রেন থামানোর দাবিতে সকালে 2 ঘন্টা রেলপথ আটকে বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরে অবরোধ তুলে নেয় তারা। এ সময় যাত্রী নিয়ে আটকা পড়ে সিল্ক সিটি সহ 4টি ট্রেন। বন্ধ ছিল রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ। সকাল 6:30টার দিকে নন্দগাছি স্টেশনের কাছেই সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন থামিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। পরে 16 জুন রেল কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসার প্রতিশ্রুতিতে সকাল 9টায় আন্দোলন স্থগিত করেন। তবে আলোচনা ফলপ্রসূ না হলে 19 জুন থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেন স্থানীয়রা। বিক্ষোভকারীদের দাবির মধ্যে ছিল সিল্ক সিটি, সাগরদাড়ি, বরেন্দ্র ও ঢালারচর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি এবং স্টেশনের সংস্কার। 1929 সালে নিমপাড়া ইউনিয়নের বরকতপুর এলাকায় নন্দগাছি স্টেশনটি স্থাপন হয়। বর্তমানে এখানে শুধু পোর্টারম্যান পদে একজন কর্মরত আছেন। এই স্টেশনে শুধু 2টি লোকাল ট্রেন থামে। এখানে ট্রেন অনেকদিন যাবতীয় থামে না, তো এখানে না থামার কারণে এলাকা চারঘাটবাড়ির জনস্বার্থে একটা আন্দোলনের ডাক দেওয়া হয়। যদি 16 তারিখে ওরা বসার পরে ওরা যদি না মানে, সেক্ষেত্রে আমরা আবার 19 বা 18-19 তারিখে আমরা আবার কঠোর আন্দোলনে আসবো। দেশে করোনা সংক্রমণ বাড়ায় শিগগিরই হাসপাতালগুলোতে চালু হবে করোনা পরীক্ষা। এই তথ্য দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এই কথা বলেন। এ সময় করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন মহাপরিচালক। জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক ব্যবহার করার আহ্বান জানান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। জানান, সরকারি হাসপাতালগুলোতে শিগগিরই করোনা পরীক্ষার কিট পৌঁছানো হবে। করোনার বিস্তার রোধে পরীক্ষার সরঞ্জাম বাড়ানো ও টিকা শুরুর কথা বলেছে স্বাস্থ্যবিদেরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এপ্রিলে 23 জন করোনা আক্রান্ত হয়েছেন। মে মাসে এই সংখ্যা দাঁড়ায় 86 জনে, আর জুনের প্রথম 8 দিনে আক্রান্ত হয়েছে 36 জন। 10,000 আরটিপিসিআর অ্যান্টিজেন কিট আজকে আমরা পাবো এবং আমরা অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে অলরেডি যোগাযোগ করেছি। মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন আমাদের বন্ধু দেশের সাথে আমরা যোগাযোগ করছি। আমরা আশা করছি কিটের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এপিএস মোয়াজ্জেম এত দুর্নীতি করলেন অথচ উপদেষ্টা আসিফ মাহমুদ কিছুই জানতেন না, এটা কিভাবে সম্ভব? এমন প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন। বুধবার সকালে ঝিনাইদহে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে রাশেদ এই দাবি করেন। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই সরকার গঠন হয়েছে উল্লেখ করে রাশেদ খান মন্তব্য করেন, সরকার এককভাবে অনেক সিদ্ধান্ত নিচ্ছে যা গ্রহণযোগ্য নয়। এসব সিদ্ধান্ত স্বৈরাচারী শেখ হাসিনার আচরণকে মনে করিয়ে দিয়েছে। বড় রাজনৈতিক দলগুলোর মতো মত উপেক্ষা করে এপ্রিলে নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে বলেও মনে করেন রাশেদ। আমি সরকারের কাছে দাবি রাখতে চাই, যেমনি ভাবে তদন্ত হচ্ছে এপিএস মোয়াজ্জেমকে নিয়ে, ঠিক একইভাবে আসিফ মাহমুদের মন্ত্রণালয়ে সব থেকে বেশি দুর্নীতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তার বিরুদ্ধে তদন্ত হতে হবে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের ভাঙনে 2 সপ্তাহে গৃহহীন হয়েছে 4 উপজেলার শতাধিক পরিবার। ভুক্তভোগী এসব মানুষ বাঁধ ও রাস্তায় আশ্রয় নিয়েছে। দেখা দিয়েছে কাজ ও খাবারের সংকট। স্থানীয়রা জানিয়েছে চিলমারির কড়াই বরিশাল
শাখাহাতি অষ্টমীর চর, উলিপুরের বেগমগঞ্জ, রৌমারীর সুখেরবাতি ও রাজীবপুরের কোদালকাঠি সহ কয়েকটি স্পটে ভাঙনের তীব্রতা বেড়েছে। এর মধ্যে শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় 4 শতাধিক গ্রাহক। হুমকির মুখে ফসলি জমি, শাখাহাতি কমিউনিটি ক্লিনিক, মাদ্রাসা সহ অসংখ্য স্থাপনা। ভাঙনে ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার দেওয়া হচ্ছে জানিয়ে সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। আমি এই যে বাড়ি সকালে এসে ভাঙলাম, এখন তো আমরা খাবো কি, এটা আমার পরিস্থিতি নাই, কোনো সরকারি লোক কোনো পরিস্থিতি নেওয়া নাই। অনেক জমা জমি খালি বাড়ির ভিতরটুকু এখন আছে, এই যে আশ্রয় কেন্দ্র সেটা আছে, সেটাও ভাঙে যেতেছে। আমরা স্থান এখন কোথায় নেব? আমাদের আর স্থান নেওয়ার মতো আর জায়গা নেই। যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সে সকল পরিবারের জন্য আমরা সরকারের পক্ষ থেকে আমরা খাদ্য সামগ্রী সরবরাহ করছি এবং আমরা সরাসরি স্পটে গিয়ে যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো নির্ধারণ করে আমরা যাচাই বাছাই সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনে সেনাবাহিনী ও কোস্টগার্ডকে সাথে নিয়ে অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সেতু উপদেষ্টা ফাউজুল কবির। সকালে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকে নিয়ে পদ্মা সেতুর বাঁধে ভাঙন পরিদর্শন শেষে ফাউজুল কবির বলেন, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন নদী ভাঙনের অন্যতম কারণ। অবৈধ ড্রেজার জব্দ করার পাশাপাশি মালিকদের আইনের আওতায় আনতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধের 200 মিটারের মতো অংশ পদ্মায় ধসে পড়েছে। ভাঙনের হুমকিতে পড়েছে 3টি গ্রামের অন্তত 600 পরিবার। ভাঙনের আতঙ্কে এরই মধ্যে 2টি গ্রাম থেকে 13টি বসতঘর ও 2টি দোকানঘর সরিয়ে নেওয়া হয়েছে। ড্রেজারগুলোকে দখল নিতে হবে, ইম্পাউন্ড করতে হবে এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে। এবং এইটা যদি বন্ধ না করা যায় তাহলে আমরা এখানে ইন্টারভেনশন করে এই সমস্যার সমাধান হবে। যমুনার পাড়ে টাঙ্গাইলের গাবসারা ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নেই প্রায় 30 বছর। বেশ কয়েকটি ছোট বড় চর নিয়ে ইউনিয়নটি গঠিত। অস্থায়ী ইউপি কার্যালয় যমুনার অপর পাড়ে হওয়া এখানকার বাসিন্দাদের যেতে হয় নদী পেরিয়ে। এতে ভোগান্তির পাশাপাশি খরচ হচ্ছে বাড়তি টাকা আর সময়। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা থেকে বিচ্ছিন্ন গাবসারা ইউনিয়ন সব মৌসুমে আসা যাওয়া করতে হয় যমুনা নদী পাড়ি দিয়ে। নদীর পূর্ব পাশে অস্থায়ী ঘরে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। জন্মসনদ, ভোটার আইডি থেকে শুরু করে সরকারি অনুদান সহ নানা কাজে স্থানীয়দের যেতে হয় নদীর ওপারে। আসা যাওয়া কষ্ট, নৌকা ভাড়া, নদী পার অনেকে গোপীনাথপুর থেকে আইছি, 10টা চাল দিব বলে চাইলে নিয়ে গাইছি। আমার বেটা পুত্র নাই, কিছু না। বর্ষা মৌসুমে 1-1.5 ঘন্টার পথ পাড়ি দিতে ভাড়া গুনতে হয় 20 থেকে 50 টাকা। অন্যদিকে শুকনো মৌসুমে ভোগান্তির ভিন্ন রূপ। শুকিয়ে যাওয়া চরে অনেকটা পথ হেঁটে উঠতে হয় নৌকায়। আমার একটা চেয়ারম্যানের কাছে একটা কাগজের দরকার, জানো গোবিন্দ সে পারে 50 টাকা খরচ করে নৌকা ভাড়া দিয়ে যাইতে হয়। এই জন্য সকল দিক দিয়ে অসুবিধে। আমাদের ইউনিয়ন পরিষদটা আমাদের চরের মধ্যেই হোক, এটা আমরা মনে প্রাণে চাই। 30 বছর আগে গাবসারা রামপুরে ইউনিয়ন পরিষদ ভবন নদী ভাঙনে বিলীন হয়ে যায়। তারপর অস্থায়ী কার্যালয়টি করা হয় ভাড়া করা টিনের ঘরে। আমার ইউনিয়ন এখন বর্তমানে স্থায়ী অবস্থা আছে প্রত্যেকটা গ্রামে 40-50 বছর। যদি সরকারি বরাদ্দটা চরেই দেয় তাহলে চরে ইউনিয়ন পরিষদ ভবন করতে পারবো। চরে ইউনিয়ন পরিষদ ভবন করলে আমার এই 40,000 লোক এত উপকৃত হব সেটা আমি ভাষা প্রকাশ করতে পারি না। জনভোগান্তি বিবেচনায় নিয়ে গাবসারা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের আশ্বাস কর্মকর্তাদের। প্রয়োজনীয় জমি না থাকায় সেটা এখনো করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী অফিসার এবং সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে উপযোগী জমি খুঁজে বের করতে। জমি খুঁজে পেলে সেখান থেকে প্রস্তাব পেলে আমরা স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করে নতুন ইউনিয়ন পরিষদ তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা করব। কৃষি নির্ভর এই ইউনিয়নে 40,000 মানুষের বসবাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ঈদের লম্বা ছুটিতে পরিবার পরিজন নিয়ে কিশোরগঞ্জের হাওর অঞ্চলে ছুটছেন ভ্রমণ পিপাসুরা। প্রতি বছর এ মৌসুমে নৌকায় চড়ে হাওরের সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাওরে ছুটে যান পর্যটকরা। এবার মৌসুমের শুরুতেই যুক্ত হয়েছে ঈদের আনন্দ, তাই প্রতিদিনই পরিবার পরিজন নিয়ে হাওরে ঘুরতে যাচ্ছে হাজারো মানুষ। বর্ষার শুরুতেই অথই জলরাশি আর নীল আকাশ মিলিয়ে হাওরের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ দর্শনার্থীরা। এছাড়া জেলার নিকলি, বালিখলা, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম
অল ওয়েদার সড়কের 0 পয়েন্ট ও ব্রিজগুলোতে ভিড় বেড়েছে। হাওরে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য বাড়তি নজরদারি করছে স্থানীয় প্রশাসন। অল ওয়েদার সড়ক সহ বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ, নৌ পুলিশ ও সেনা সদস্যদের। হাওড় দেখলাম আজকে ফার্স্ট টাইম, আর অল ওয়েদার সড়কও দেখলাম, খুব ভালো লাগলো। ফ্যামিলি পরিবারের সাথে আসছি, খুব ভালো লাগলো হাওড় দেখে। সবসময় শুনেছি হাওড় মিঠামনের কথা শুনি, তাই দেখতে আসছি। অনেক লোকজনের সমাগম হয়েছে, আমাদের পুলিশের নিরাপত্তা সবসময় আছে, দায়িত্বে নিয়োজিত আছেন। পাশাপাশি পুলিশের সাথে সেনাবাহিনীর লোকজনও আছেন এবং আমাদের নৌ পুলিশের যারা আছেন তারাও নদীপথে টহল ডিউটি করতেছেন। নাটোরে পুকুর খননের মাটি অবৈধভাবে পরিবহনের সময় 40টি ট্রাক্টর জব্দ করেছে সেনাবাহিনী। দুপুরে সদর উপজেলার বাক্সরঘাট গ্রামে ফসলের জমিতে এই অভিযান চালায় সেনাবাহিনী। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরেই ফসলের জমিতে অবৈধভাবে পুকুর খননের কাজ করছে। এই মাটি আঞ্চলিক সড়ক এবং মহাসড়কে ব্যবহার করে ইট ভাটায় সরবরাহ করছিল তারা। এর জেরে ফসলের জমির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সদর উপজেলার বাক্সরঘাট গ্রামে ফসলের জমিতে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এ সময় অবৈধভাবে মাটি পরিবহনের অভিযোগে 40টি ট্রাক্টর জব্দ করা হয়। পরে এসব ট্রাক্টর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। চাঁপাইনবাবগঞ্জের গোবরতলা ইউনিয়নে ভিজিএফের চাল না পাওয়ায় মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। এ সময় চেয়ারম্যানের অপসারণ দাবি করেন বিক্ষুব্ধরা। ভুক্তভোগীরা জানান, ইউনিয়ন পরিষদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে 4000-এর বেশি মানুষ ভিজিএফের চাল পাননি ঈদের আগে। এছাড়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, নদী রক্ষা, বাঁধ সংস্কারের অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয় চেয়ারম্যান রবিউল ইসলাম টিপুর বিরুদ্ধে। গোবরতলা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও অংশ নেন। ঝিনাইদহে সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রাতে সদর উপজেলার পাকা গ্রামে সাপে কাটার ঘটনা ঘটে। স্বজনরা বলছেন, 8ম শ্রেণীতে পড়ুয়া রাবেয়াকে নিজ ঘরে রাতে 8:30টার দিকে সাপ ছোবল দেয়। প্রথমে পরিবারের লোকজন তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত 12:30টার দিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় রাবেয়া আরও অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন হাসপাতাল থেকে আবারও ওঝার কাছে নিতে গেলে পথে তার মৃত্যু হয়। মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা বাজারে আগুনে পুড়ে গেছে 7টি দোকান। সকালে ঝিটকা বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন 7টি দোকানে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বলছেন, বৈদ্যুতিক মিটার থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়, মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। এতে ফার্মেসি ও সেলুন সহ 7টি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে প্রায় 1.5 কোটি টাকা ক্ষতি হয়েছে দাবি দোকান মালিকদের। মাদারীপুরে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত শিক্ষার্থীদের বাড়িতে মৌসুমী ফল বিতরণ শেষে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলা হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজৈর উপজেলার কাছেই গোপালগঞ্জের মুকসুদপুরের ছাগলছিড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি দল রাজৈরের শহীদ ও আহত শিক্ষার্থীদের বাড়িতে ফল বিতরণ করে শহরে ফিরছিলেন। পথে রেস্তোরাঁয় বিরতির সময় তাদেরকে লক্ষ্য করে কটূক্তি করে একটি বাসের শ্রমিকরা। এর প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্রমিকরা ছাত্রনেতাদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তবে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুলিশ।
খবরে আগে যেমনটা বলছিলাম যে ঈদের লম্বা ছুটিতে বিভিন্ন জায়গায় মানুষজন পরিবার সহ ঘুরে বেড়াচ্ছে, সেই খবর জানবো এই মুহূর্তে চট্টগ্রামের ফয়েজ লেক থেকে। আমার সাথে সরাসরি আছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, সবাই এখন আসলে একটা বিনোদন এবং আনন্দের মুহূর্তে আছে, ঈদের ছুটি চলছে। জানতে চাই ফয়েজ লেকে এখন কি অবস্থা, মানুষের আনাগোনা কেমন, সাথে পতেঙ্গার খবরও বলবেন। ঈদের যে লম্বা 9 দিনের যে ছুটি, সেই ছুটির পঞ্চম দিন চলছে বলা চলে, ঈদের পরের পঞ্চম দিনে আমরা নগরীর যে বিনোদন কেন্দ্রগুলো দেখছি সেখানে মানুষজনের উপচে পড়া ভিড়, মানুষজন আসছে পরিবার পরিজন নিয়ে। বিশেষ করে এই লম্বা ছুটিতে চট্টগ্রামের যে তাপমাত্রা সেটিও কিছুটা মানুষের উষ্ণতা ছড়াচ্ছে, ফলে মানুষ এই উষ্ণতার মধ্যে কেউ নগরীর যে পতেঙ্গা সমুদ্র সৈকত সেখানে যাচ্ছেন, পাশাপাশি যে বাণিজ্যিক বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেই বাণিজ্যিক বিনোদন কেন্দ্রগুলোতেও আসছেন পরিবার পরিজন নিয়ে। আমরা শুধু চট্টগ্রাম নগরীর বাসিন্দারা নয়, আমরা দেখেছি আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলো থেকেও বিশেষ করে শিশুরা তাদের যে বিনোদনের অভাব থাকার কারণে এই কেন্দ্রগুলোতে পরিবার পরিজন নিয়ে ছুটে আসছেন। এবং এখানে আমরা দেখছি এখন চট্টগ্রাম নগরীর যে ফয়েজ লেকের সি ওয়ার্ল্ড রয়েছে, অর্থাৎ পানির যে পার্ক করা হয়েছে, কৃত্রিম যে পার্কটি, সেই পার্কে দর্শনার্থীরা আসছেন, তারা আনন্দ উপভোগ করছেন। যে ঈদের যে আমেজ, ছুটির যে আমেজটি রয়েছে তার মধ্যে যে তীব্র গরম রয়েছে, সেই গরমের মধ্যে কিছুটা স্বস্তি পেতে এই পানির পার্কটিতে আসছেন এবং তারা ঘুরছে ফিরছেন, এখানকার যে রাইডগুলো আছে সেই রাইডগুলোতে চড়ছেন। এবং তারা এখানকার যে কর্তৃপক্ষ তারা বলছেন যে ঈদের যে সময়টুকু থাকে, যে সময়টা জুড়ে বন্ধ থাকে, ছুটির আমেজ থাকে, সে সময় সাধারণ সময়ের চেয়ে প্রায় 2 থেকে 3 গুণ মানুষ এই পার্কগুলোতে আসে এবং বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমায়। চট্টগ্রাম নগরীর শুধুমাত্র এই পার্কটি নয়, এছাড়া রয়েছে চিড়িয়াখানা সহ অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে সেখানেও আসছেন শিশুরা এবং পরিবার পরিজন নিয়ে এখানকার যে বিনোদন কেন্দ্রগুলোতে সেখানে উপভোগ করছেন। আমরা নগরীর যদি পতেঙ্গা সমুদ্র সৈকতের কথাও বলি, সেখানে হয়তোবা সেখানে যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেখানেও দর্শনার্থীরা আসছেন এবং বিশেষ করে বিকেল থেকে শুরু করে রাত অবধি পর্যন্ত সেখানকার মানুষজন আনাগোনা থাকছে এবং যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি উপভোগ করছেন। আমরা এখন যে পার্কটিতে রয়েছি সেখানে একটা বিষয়, অনেকে চট্টগ্রামের অনেকেই এই কথাটা বলেন, বিশেষ করে ফয়েজ লেকের অনেক রাইডগুলো বেশ মূল্য তালিকাও বেশ ভারী, তাছাড়া সব মিলে টিকিট এই সমস্ত মিলে ওখানে আসলে এই খরচের পরিমাণটা একটু বেশি, আসলে কি তাই? যেহেতু বাণিজ্যিক কেন্দ্র বাণিজ্যিকভাবে গড়ে তোলা হয়েছে এসব প্রতিষ্ঠান, সেহেতু কিছুটা দাম বাড়তি, অভিযোগটি একেবারে সত্য। কিন্তু যেহেতু ঈদকে ঘিরে মানুষজনের চাপ থাকে এবং মানুষের বিনোদন কেন্দ্রের যেহেতু অভাব, সরকারিভাবে সে পরিমাণ চট্টগ্রামে বিনোদন কেন্দ্র গড়ে ওঠেনি, ফলে এই বেসরকারি খাতে যে বিনোদন কেন্দ্রগুলো গড়ে উঠেছে সেখানকার কর্তৃপক্ষরা আসলে এই দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে। তারা সেটিকে কেন্দ্র করে তারা ঈদের সময় বা যে ছুটিগুলো থাকে সেই ছুটিগুলোতে কিছু প্যাকেজ করে থাকেন, যাতে কিছুটা মূল্য ছাড় দিয়ে নগরবাসীকে বিনোদনের সেবা দেওয়া যায়, সেটি তারা চেষ্টা করে থাকেন। পাশাপাশি আমরা দেখছি এই ঈদে এই পার্কটিতে তারা অন্যান্য প্রায় পার্কে প্রবেশের সাথে কিছু রাইডও ফ্রি দিচ্ছে, পাশাপাশি লাঞ্চ এবং অন্যান্য যে খাবারের ব্যবস্থা সেটিও থাকছে। ফলে দামের সাথে যে সেবা সেটিতে আসলে স্বস্তি জানিয়েছেন এখানকার যারা আগতরা। তারা বলছেন যে কিছু যদি সুবিধা থাকে সেক্ষেত্রে পরিবার পরিজন নিয়ে নিরাপদে তারা বিনোদন উপভোগ করতে পারেন, সেক্ষেত্রে এটি তাদের আসলে খুব বেশি বাড়তি চাপও তৈরি করে না বা বাড়তি দামও নেওয়া হয় না। ফলে চট্টগ্রাম থেকে ঈদ বিনোদনের খবর জানাচ্ছেন আব্দুল্লাহ রাকিব। এই ছিল সমগ্র বাংলাদেশে এখনকার সংবাদে।